সরাসরি চলে যেতে চাই প্রশ্নে। প্রথম প্রশ্নটা করেছেন তাহসিন মাহবুব, বাংলাদেশ জাতীয় দলের থেকে এখন বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের অর্জন বেশি কিনা? জাতীয় দলের থেকে না, এইজ লেভেলে তো দেখেন যে সবসময় আমরা ভালো করি, আমরা একটা ওয়ার্ল্ড কাপ জিতেছি এইজ লেভেলে, কিন্তু সমস্যা যেটা হয় যে এইজ লেভেলে ভালো করার পরে আমরা আসলে সেই নার্সিংটাকে আদৌ করতে পারি কিনা, সেই পলিশিংটা করতে পারি কিনা, এই প্রশ্নটা আমি রাখতে চাই। আমার নিজের প্রশ্ন, সমস্যাটা কি ক্রিকেটারদের? কারণ ক্রিকেটারদের নিজেদের একটা দায়িত্ব থাকে তাদের সেলফ ডেভেলপমেন্টের, নাকি বিসিবির, যে বিসিবি ওই ফ্যাসিলিটিটা অন্যান্য দেশের ক্রিকেটাররা যে ফ্যাসিলিটিটা পান সেটা প্রোভাইড করতে পারেন না? দুটারই প্রয়োজন আছে, কোনটার দায় বেশি? দুইটাই দায় আপনি দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে অ্যাজ এ গার্ডিয়ান বিসিবিকে আরো অনেক বেশি কিছু করার ছিল। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তানজিদ তামিম কি সেই জায়গায় যেতে পেরেছেন যে জায়গায় জয়সওয়াল আজকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়েছেন, অথচ একই সাথে খেলেছেন, বরং তখন মনে হচ্ছিল তানজিদ তামিম আরো বেশি ট্যালেন্টেড, আরো বেটার ব্যাটসম্যান, কিন্তু এরপর কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে আমরা পার্থক্যটা বুঝতে পেরেছি। ফলে জয়সওয়ালকে যেভাবে করে রেডি করেছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড স্পেশালি, প্লাস আপনি যেটা বলছেন সেটাও যে তিনি যেভাবে নিজেকে ডেভেলপ, বা ইন্ডিয়াকে আসলে মাপকাঠিতে মাপাটা একটু ডিফিকাল্ট, কারণ ইন্ডিয়ার সাথে আপনি কম্পিট করে পারবেন না ওই জায়গাটাতে। আপনি জয়সওয়ালের কথা বলছেন, বা 16 অনূর্ধ্ব-20 বিশ্বকাপ খেলা মিরাজ শান্তর সাথে আপনি পান্ত গিলদেরকে মিলিয়ে লাভ নাই, বা পান্ত গিলরা তো আরও পরের, পান্ত গিলরা এখন তার চেয়েও অনেকখানি এগিয়ে গেছেন, মিরাজ বা শান্তরা তো তাদের চেয়েও আসলে সিনিয়র। ইন্ডিয়া না, অন্যান্য দেশের সাথে যদি তুলনা করা হয় সেক্ষেত্রে বাংলাদেশ কতটুকু পিছিয়ে? সেক্ষেত্রেও আমার কাছে মনে হয়, আপনি কাগিসো রাবাদার কথা ধরেন, এরকম অনেক প্লেয়ারই দেখবেন যারা এইচ টিমে আমাদের সাথে খেলে। এই যে বাংলাদেশের আন্ডার-19 টিম এবার জিতলো ট্রাই নেশন সিরিজটা, প্রতিপক্ষ দলের ক্রিকেটাররা দেখবেন 3-4 বছর পরে তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে অনেকেই চলে এসেছে এবং তারা ডোমিনেট করছে। বাংলাদেশের এখানে একটা সমস্যা, তারা ডোমিনেট করতে পারে, এখানে একটা সমস্যা আছে, সেটা হলো প্রতিপক্ষ দলে কতদিন পরে আসবে? 3-4 বছর পরে। আমরা কিন্তু 1-2 বছর পরে, হ্যাঁ, এবং তারা তৈরি না থাকা অবস্থায় নিয়ে আসার ফলে যখন তারা খারাপ করে ওটার সাথে মানিয়ে নেওয়ার মন মানসিকতা বা ম্যাচুরিটি আসলে গ্রো করে না, এটাও একটা বড় প্রবলেম। যেমন এই যে আন্ডার-19 টিমে যখন ভালো করলেন, আলফা যখন ভালো করলেন, রিজান যখন ভালো করলেন, তখন কিন্তু অলরেডি কথা হয়ে যাচ্ছে যে কি তাদেরকে কি ন্যাশনাল টিমে দেখব কিনা। সমর্থক হিসেবে, সাংবাদিক হিসেবে আমরা ওই জিনিসটাকে প্রমোট করি। ফলে এইটাই আসলে একটা বড় ক্রাইসিসের জায়গা আমাদের জন্য। অনেক সময় সোশ্যাল মিডিয়ার প্রেসারে পড়ে অনেক সময় নির্বাচকরা অনেক সিদ্ধান্ত নেন, এরকম আমরা দেখেছি। ফলে সেটাও একটা কিন্তু বড় কনসার্নের জায়গা। ফলে সব মিলিয়ে আসলে সামগ্রিকভাবে একটা কালচারের ব্যাপার, একটা ধৈর্য ধরার ব্যাপার তো রয়েছেই। পরের কমেন্টটাতে যদি যাই, হায়দার আলী ভুইয়া বলছেন যে টপ এন্ড টি-20 টুর্নামেন্ট এবারও হাই পারফরমেন্স দলকে পাঠানো উচিত ছিল, আমার মনে হয়। আপনাদের মত কি? আমি এখানে খুব বেশি ভুল কিছু দেখি না, কারণ এ দল থেকে যারা আসলে জাতীয় দলে আসবেন তাদের জন্য এই সিরিজগুলো খেলা আরও বেশি জরুরি। এখন অন্যান্য দেশের এ দলের ক্রিকেটাররা যে ধরনের সুযোগ সুবিধা ফ্যাসিলিটিস পায়, যেভাবে তারা ঘরোয়া ক্রিকেট খেলে বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে, বাংলাদেশের ক্রিকেটাররা সেই সুবিধাটা পায় না। তো সে কারণেই অন্যান্য দেশ আসলে এইচপি বা তৃতীয় সারির দলটাকে প্রমোট করার চেষ্টা করে, উদীয়মানদের প্রমোট করার চেষ্টা করে। আমরা এ দলে থাকা ক্রিকেটারদের সেটা করি। আপনি নুরুল হাসান সোহানকে বা মাহিদুল অঙ্কনকে বা নাইম শেখকে উদীয়মান ক্রিকেটার বলতে পারবেন না, কিন্তু তারা জাতীয় দলের আশেপাশে আছেন, তাদেরকেই ওইখানে সুযোগ দেওয়া হয়েছে। সেখান থেকে জাতীয় দল কারা পিক হতে পারেন সেটা যাচাই বাছাই। কিন্তু নারুল কাছে এইখান থেকে কি আমরা একটা ফলস কনফিডেন্ট গেইন করি কিনা? আমরা সবসময় এই ধরনের কাজের প্রতি একটু আগ্রহ বসি। ধরেন পাকিস্তানের সাথে আমরা একটা বাজে উইকেটে খেলে সিরিজ জিততে চাই, আমরা এ দলে ওই যে আপনি সোহানের তো এখন পারফর্ম করার সময় এশিয়া কাপে, নাইম শেখের পারফর্ম করার কথা এশিয়া কাপে, তারা এ দলের হয়ে খেলছেন। প্রতিপক্ষ হিসেবে তারা যাদের পাচ্ছেন তারা কি তাদের কোয়ালিটির প্লেয়ার কিনা, সেটাও তো একটা বড় প্রশ্ন। ফলে তাদের বিপক্ষে যখন আপনি রান করবেন, সেই রানের কনফিডেন্স দিয়ে আপনি কি এশিয়া কাপে সেই বোলারদের বিপক্ষে রান করতে পারবেন কিনা? এটা তো আমরা গেল কিছুদিন ধরে দেখছি যে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সাথে ইন্টারন্যাশনাল ক্রিকেটের পার্থক্য কতটুকু। এবং আপনি যে কথাটা বলছেন, হ্যাঁ, ফলস কনফিডেন্স বিল্ড আপ হয়, তবে জয় থেকে যে কনফিডেন্স বিল্ড আপ হয় সেটার বিপক্ষে আমি না। ইটস বিকজ আপনাকে ঘরোয়া কন্ডিশনে ঘরোয়া উইকেটের সুবিধা নিতে হবে। আপনি যদি ঘরেও না জিতেন, বাইরেও না জিতেন,
তখন তো ক্রিকেটই হারিয়ে যাবে। আপনি ঘরে তো অ্যাটলিস্ট জিতবেন। আপনি ভারতের 90 সালের ক্রিকেটের দিকে যদি তাকান, ভারত তো ঘরের মাঠে স্পিন ট্র্যাক দিয়ে ক্রিকেটটা খেলা শিখেছে। এখন গিয়ে ভারত ইংল্যান্ডের সাথে দাঁতে দাঁত চেপে লড়াই করতে পারে বা সমানভাবে ফাইট করতে পারে, অস্ট্রেলিয়ায় গিয়ে সেটা করতে পারে। কিন্তু আপনি আর্লি 90s বা আর্লি 2000-এর কথা যদি বলেন, সেটা কিন্তু ভারত পারত কিন্তু না। টি-20 সিরিজে কি আপনার এই জয় দিয়ে খুব একটা লাভ হবে? টি-20 সিরিজে আসলে এই জয় দিয়ে খুব কিছু হয় না। তবে বিসিবি এখানে চিন্তা করে যে টি-20 সিরিজেও র্যাঙ্কিংটা খুব ইম্পর্টেন্ট। টি-20 সিরিজের এই জয়গুলো আপনাকে বিশ্বকাপে সরাসরি সুযোগ পাইয়ে দিবে, নতুবা হয়তো আপনি বিশ্বকাপে সরাসরি খেলতে পারবেন না, আপনাকে বাছাই পর্ব খেলতে হবে, আপনি বাদও পড়ে যেতে পারেন। এক্স্যাক্টলি। পরের প্রশ্নে চলে যায়। মোহাম্মদ ওমর ফারুক বলছেন, এশিয়া কাপে বাংলাদেশ স্কোয়াডে সাকিবের জায়গা হবে কি না? আচ্ছা, অন্য আলোচনা বাদ দেন, ধরেন যে সাকিবকে খেলানো হবে কি হবে না সেটা বাদ দেন। ধরেন সাকিব খেলতে প্রস্তুত বা অন্য কোনো বাধা নেই, সাকিব কি জায়গা পাবেন এশিয়া কাপের স্কোয়াডে? পাবেন না। কারেন্ট স্কোয়াডে আসলে সাকিবের যে ফর্ম, সেই ফর্মে সাকিবের জায়গা পাওয়ার কথা না। তাকে শুধু বোলার হিসেবে খেলাতে, শুধু বোলার হিসেবে খেলাতে হবে, বা ব্যাটিংটা এখন তার খুব একটা ভালো যাচ্ছে না এবং তাকে আপনি 5 নম্বরে তখন খেলাতে পারবেন না। আমরা বিপিএলের সময়ও দেখেছি বা বিভিন্ন যে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো তিনি খেলছেন, তিনি 5 নম্বরে বা 4 নম্বরে ব্যাটিং করছেন না, বেশিরভাগ সময় নিচের দিকে ব্যাটিং করছেন। এবং আমার কাছে পার্সোনালি মনে হয় যে কারেন্ট ফর্ম বিবেচনায় সাকিব আল হাসানের জায়গা হয় না। তবে সব কিছুরই এক্সেপশন থাকে। বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসান একজন এক্সেপশন, এবং সাকিব আল হাসানকে যদি অ্যাভেলেবেল থাকে, নেওয়া যায়, সাকিবকে দলে রাখা উচিত। কারণ সাকিব মাঠে থাকলে অন্যান্য ক্রিকেটারদের অনেক সুবিধা হয়। ম্যাচ রিডিংয়ের কথা বলেন, গেম রিডিংয়ের কথা বলেন, সেই জায়গায় সাকিব অন্যদেরকেও অনেক হেল্প করতে পারে, যেটা হয়তো স্ট্যাটে থাকে না। এক্স্যাক্টলি। ক্রিকেটাররা যেরকম বলেন যে সাকিব ভাই উইকেটটা যেভাবে বোঝে সেটা আর কেউ বোঝে না, প্রতিপক্ষের সাথে কি কথাটা বলতে হবে সেটা আর কেউ এরকম ভাবে বোঝে না। ফলে সাকিব আল হাসান যখন ড্রেসিং রুমে থাকেন, তারা সেই আত্মবিশ্বাসটা যা পান যে আমাদের সামনে না হোক, আমাদের পিছে অন্তত সাকিব আল হাসান রয়েছেন। ফলে সেটা একটা বড় আত্মবিশ্বাস হয়তো বা যোগায়। ফলে সেটা একটা ভালো প্রশ্ন আপনি করেছেন যে তাকে রাখা হবে কিনা সেটা ভেবে দেখা যেতে পারে। শেষ কমেন্টে আমরা যদি যাই, আব্দুল আলিম তিনি বলছেন বাংলাদেশ, তিনি একটা ম্যাচ সিচুয়েশন দিয়েছেন নাবিল কায়সার। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচ হচ্ছে, 1 ওভারে শ্রীলঙ্কাকে করতে হবে 13 রান। শ্রীলঙ্কার হয়ে ব্যাটিংয়ে আছেন সানাকা এবং কুশাল মেন্ডিস। আপনার কাছে অপশন আছে হচ্ছে তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ। আপনি শেষ ওভারটা কার হাতে তুলে দিবেন? অ্যাবসলিউটলি, মানে মুস্তাফিজ ছাড়া আপনি শেষ ওভার 13 রান ডিফেন্ড করতে পারবে, মানে প্রতিপক্ষ দলে যেই থাকুক বাংলাদেশের মুস্তাফিজকে বল দিতে হবে। পার্সপেক্টিভে আপনাকে বলটা মুস্তাফিজকে দিতে হবে। কারণ মুস্তাফিজ নাই, কততম ওভার বলছে? 17তম ওভার। না শেষ ওভারে 13 রান নাকি শেষ ওভার? ও শেষ ওভারে তো আরো ডাউট নাই, কারণ শেষ ওভার মানে বলটা সবচেয়ে পুরনো, ওই সময় আপনাকে স্লোয়ার কাটারি করতে হবে। বাংলাদেশের উইকেটে হলে অবশ্যই মুস্তাফিজ, অন্য দেশের উইকেটে হলো মুস্তাফিজই। যদি না, কারণ মুস্তাফিজ 6টা বলের মধ্যে অন্তত 1টা থেকে 2টা বল ডট এনে দিবে, মানে ব্যাটসম্যানকে বিট করবে, যেটা হয়তো অন্যদের পক্ষে করা সম্ভব না। অন্যরা ভালো বলেও সিঙ্গেল নিয়ে নিবে, মুস্তাফিজই একমাত্র দেখা যায় যে ডট এনে দিতে পারেন। 6 বলে যখন 13 করতে হবে, আপনি প্রতি বলে সিঙ্গেল নিলে, একটা ওভার বাউন্ডারি যদি আপনি মারেন, আপনি ম্যাচ জিতে যাবেন। কিন্তু আপনি যখন 4 বলে 13 করতে হবে, 2টা ডট মুস্তাফিজ যদি আদায় করতে পারেন বা 1টা ডট আদায় করতে পারেন, তখন প্রেশারটা অনেক বেশি। এইটা কি আমাদের জন্য একটা ব্যর্থতাও প্রমাণ করে কিনা যে ধরেন এতদিন পরেও মুস্তাফিজের পরে আমরা একটা ডেথ ওভার এখানে আমি ব্যর্থতা বলতে রাজি না, কারণ আপনি ওভারঅল ওয়ার্ল্ডে যদি ডেথ বোলারদের দিকে তাকান, খুব বেশি অপশন নাই। আপনি আইপিএল এর দিকে যদি তাকান, আইপিএলে কাদের উপর স্পটলাইট থাকে? কাগিজো রাবাদা, মিচেল স্টার্ক, জসপ্রীত বুমরা, বা আপনি খুব বড় জোর মুস্তাফিজের কথা বলতে পারবেন। এর বাইরে ডেথ ওভারে আপনি নির্ভর করতে পারেন এমন বোলারের সংখ্যা ওয়ার্ল্ড ওয়াইডই কম আছে। পাকিস্তানে ধরেন শাহিন শাহ আফ্রিদি আছে, হারিস রৌফ আছে, ইন্ডিয়াতে জসপ্রীত বুমরা আছে। আপনি জসপ্রীত বুমরা ছাড়া মোহাম্মদ শামির উপর কি ভরসা করতে পারবেন বা হার্দিক পান্ডিয়ার উপর করতে পারবেন না। আপনি যদি অস্ট্রেলিয়ার দিকে তাকান, প্যাট কামিন্সের উপরও আপনি ভরসা করতে পারবেন না। মিচেল স্টার্কের উপর হয়তো আপনি করতে পারবেন। নিউজিল্যান্ডের হয়তো ট্রেন্ট বোল্ট আছে। মানে আপনি আইপিএলে কোন বোলারদের, কোন পেসারদের উপর সবচেয়ে বেশি বিট করা হয়, সেই তালিকা যদি দেখেন, 5-6 জন আছেন যাদের জন্য 8-10 কোটি টাকা বিট করা হয়। এরপরে সবাই কিন্তু 2-3 কোটি টাকায় নেওয়া হয়। মানে 10টা দলের 10 জন প্রিমিয়ার ফাস্ট বোলার কিন্তু আইপিএলের মার্কেটও পায় না। সেটাই আসলে বলে দেয় যে ওই জায়গায় পুরো ওয়ার্ল্ডেরই কিছুটা দুর্বলতা আছে। এক্স্যাক্টলি। আমার কাছে যে মুস্তাফিজ অনেকটা, আমার কাছে মনে হয় যে ওই আমরা ছোটবেলায় একটা গল্প পড়তাম না, যে বাবা আমি তোমাকে লবণের মতো ভালোবাসি, শুনতে হয়তো বা খুব বেশি ভালো লাগে না, বা আমরা অনেক সময় দেখি মুস্তাফিজ দলে থাকলে আমরা বুঝি না তার ইম্প্যাক্টটা, কিন্তু তিনি যেদিন দলে থাকেন না সেই দিন বোঝা যায় যে ভাই শেষ ওভারটা কারে দিব, ক্যাপ্টেনের মাথা খারাপ হয়ে যায়। এই লাস্ট সিরিজগুলোতে তো সেটাই প্রমাণ হচ্ছে।
আবুধাবিতে বা আরব আমিরাতে বাংলাদেশ যে ম্যাচ দুটো হেরেছে মুস্তাফিজ খেলেননি, পাকিস্তানের বিপক্ষে মুস্তাফিজ খেলেনি, তখন তিনি আইপিএল খেলতে গেলেন, আইপিএলে ভালো করেছেন। আবার পাকিস্তানের লাস্ট যে সিরিজটা বাংলাদেশ খেলেছে পাকিস্তানের বিপক্ষে সেখানে মুস্তাফিজই তো আসলে ভালো বল করেছেন। এক্স্যাক্টলি, ফলে ওই ডেথ ওভারে আসলে তার সমকক্ষীয় বোলার ওয়ার্ল্ড ক্রিকেটেই আসলে খুব কম, শুধু বাংলাদেশের কথা আসলে বলে লাভ নেই। ফলে সেই জায়গাটাতে মুস্তাফিজকে সেই রেসপেক্টের জায়গাটা বা সেই সম্মানটা আমাদেরকে দেয়াই উচিত। এই ছিল ফ্রি হিটে আজকে আপনাদের প্রশ্ন। নিশ্চয়ই সবসময় ক্রিকেট শোতে আপনাদের প্রশ্ন করে আমাদের সঙ্গে থাকবেন। সবাইকে অনেক অনেক শুভকামনা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.